আজকের অনুষ্ঠান একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। শুধু স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, ড্রিম। আজকে ড্রিমের বন্যায় সবাই ভেসে যাব। আজকে আমরা ডায়মন্ডদের ড্রিম শুনবো, ডিরেক্টরদের ড্রিম শুনবো। স্বপ্নময় একটি স্বাগত বক্তব্য নিয়ে এই মুহূর্তে আসছেন পরিচালক প্রশাসন, ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মেজর সাকিবুজ্জামান খান, অবসরপ্রাপ্ত। স্বপ্ন তো আমরা চোখ বন্ধ করেই দেখে থাকি, চোখ খুলে তো কেউ স্বপ্ন দেখে না। তবে হ্যাঁ, আমরা যারা ডেস্টিনিতে কাজ করছি বিভিন্ন লেভেলে, আমরা আসলে চোখ খুলেই স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন, এটাকে স্বপ্ন বলা যাবে না, আমরা এই স্বপ্নকে বাস্তবায়ন করি। আমাদের স্বপ্ন 100% বাস্তবায়ন না হলেও আসলে অনেকাংশেই আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়। আমরা নতুন নতুন অতিথিদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্বপ্ন দেখিয়ে থাকি এবং আমরা এও বলে থাকি যে আমাদের স্বপ্নের মধ্যে একটা লিমিট আছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম। আসলে বাস্তবে এই ধরনের স্বপ্ন হয় না, বাট আমাদের ডেস্টিনি এই স্বপ্নগুলো দেখিয়ে থাকে। মিনিমাম ম্যাক্সিমাম বলতে কি বোঝাচ্ছি? মিনিমাম 600 টাকা অর্জন করা যায়, ম্যাক্সিমাম 12,600 টাকা অর্জন করা যায়। সো স্বপ্নের মধ্যেও একটা রেঞ্জ আছে যেটা একজনকে উৎসাহিত করে যে হ্যাঁ, আমি যে কোনো একটা রেঞ্জ ধরতে পারবো। তা আমরা আসলে ম্যানেজমেন্টে যারা আছি, যারা ম্যানেজমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদেরও কিছু স্বপ্ন আছে। আমরাও চাই যে আমাদের এখানে যারা কাজ করছে তাদের জন্য আমরাও কিছু স্বপ্ন দেখে থাকি। যেমন ধরুন, আমাদের যেরকম একজন ডিস্ট্রিবিউটরের জন্য বিভিন্ন রকমের ইনসেন্টিভ আছে, আমাদেরও স্বপ্ন আছে যে আমাদের এখানে যারা কাজ করছে অফিসে এবং ডিস্ট্রিবিউটর প্যানেলে, দুই প্যানেলে যারা কাজ করছে, যারা একটা সার্টেন স্টেজে চলে আসছে, আমরা চাচ্ছি, আমাদের স্বপ্ন আছে যে তাদেরকে আমরা বাছাই করে এদেরকে যেন আমরা বিদেশেও পাঠাতে পারি বিভিন্ন MLM-এর উপরে ট্রেনিংয়ের জন্য। শুধু বাংলাদেশে না, আমরা বাইরেও পাঠাতে চাই, এরকম আমাদের একটা স্বপ্ন আছে। এতে করে আমরা অনেকভাবে উপকৃত হব। যেরকম বাংলাদেশ কনটেক্সটে আমরা কিন্তু MLM করছি, আমরা মোটামুটি যারা এখন এক্সিকিউটিভ লেভেলে আছেন, মোটামুটিভাবে বলা যায় যে তারা অনেক কিছুই জেনে গেছেন MLM সম্বন্ধে। বাট যখনই আমরা, যেরকম আমাদের গোল্ড এক্সিকিউটিভরা যখন মালয়েশিয়ায় যান, আমাদের একটা প্যাকেজ আছে আপনারা জানেন, তখন ওখান থেকে আসার পরেও ওনাদের মধ্যে একটা চেঞ্জ কিন্তু দেখা যায়। ওনাদের স্বপ্নটা একটু অন্যরকম হয়ে যায়। আগে যেরকম ছিল বাংলাদেশে থাকা অবস্থায়, বাইরের থেকে ঘুরে আসার পরে কিন্তু এই স্বপ্নটা একটু হলেও চেঞ্জ হয়। সো আমরা যদি
এই লিডারদের বা এই সমস্ত কর্মচারী কর্মকর্তাদের যদি আমরা বাইরে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, আমাদের এইরকম একটা স্বপ্ন আছে, আমাদের না বললেও আমার এরকম একটা স্বপ্ন আছে যে আমি যদি এটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে মনে হয় আমাদের সবার জন্য একটা মঙ্গল বয়ে আনবে। মঞ্চে যখন দাঁড়িয়েছি একটা গানের কথা মনে পড়ল, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজতে। সত্যি ডেস্টিনি 2000 লিমিটেড আজকে আমাদের সবাইকে রাজার আসনে বসিয়েছে। স্বপ্ন দেখছি রাজা হওয়ার। কি রাজা হতে পারবো? আমার জীবনের এই MLM এর দুটো সিক্রেট আপনাদেরকে বলবো, কারণ সাক্ষী যেহেতু আছে, যিনি ঘটনাটা ঘটিয়েছেন উনি আছে, এই জন্য আমি বলবো। বিশ্বাস করুন আর না করুন, আমার চাচা যখন বিদেশ থেকে এসে MLM শুরু করলেন, আমাকে বলেছিলেন যে আশরাফ এরকম একটা ব্যবসা। তো জানেন প্রথম কথায় আমি বলেছিলাম যে এটা একটা ভুয়া ব্যবসা। কেন বলছিলাম জানেন? নিজের ভুল ভ্রান্তি থেকে। আমার মনে হয়েছিল যে জীবনে একটা মেশিন কিনবো, সপ্তাহে 12,600 না, আরেকটু আগের কথা, আপনারা সবাই সিনিয়র এই জন্য বলি, 50,000 টাকা পাবো, 48,000 টাকা, 42,000 টাকা, 60,000 টাকা, কি করে সম্ভব? আর এরকম যদি কোনো ব্যবসা আসলেই থাকতো তাহলে পৃথিবীর সব মানুষ ওই ব্যবসাই করতো। তা আমি চিন্তা করলাম যে কাকা অনেক দিন 13 বছর পর বিদেশ থেকে আসছে, আর আমার ব্যাকগ্রাউন্ডে আমি ছিলাম ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। তা আমি চিন্তা করলাম যে আমার নামটা ভাঙ্গায় টাঙ্গায় মনে হয় কিছু একটা কইরা, ভিসা তো আছে নাকি, চলে যাবে। সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি করেছিলাম সেই সময়। তা আমার চাচি উনি কিন্তু খুব, যদিও আপনারা ওনাকে দেখেন না, তবে আমি বলবো যে অনেকের চেয়েও উনি সাকসেসফুল নেটওয়ার্কার, কারণ উনি 2 জন ব্যক্তিকে স্পন্সর করছেন খুব কষ্ট করে, যার মধ্যে আমি একজন। তো স্পন্সরের কাহিনীটা বলি। তো কাকা বাংলাদেশে আসছে, আমি ঘুরে ফিরে খাই, রাজনীতি করি। তো চাচি একদিন আমাকে ডেকে বললো যে আশরাফ, তোমার চাচা তো ব্যবসা করতে আসছে, বাংলাদেশের অনেক মানুষ ওনাকে থ্রেট দেয়। আমি বললাম তাই নাকি? কে থ্রেট দেয় বলো? বলো যদি জানতাম তাহলে তো বলতাম। আমি এখন কি করব? বলো তুমি প্রতিদিন ওনার একটু অফিসে দিয়ে আইসো আর নিয়ে আইসো। তাই বললাম আমার লাভ কি? বলে যাও তোমাকে 100 করে টাকা দিব। এইবার আমি একটা লাভ খুঁজে পেলাম যে দিন কত টাকা? 100 টাকা। আর গাড়িতে যাবো, গাড়িতে আসবো, সমস্যা নাই তো। তো রাজি হয়ে গেলাম। এসে কোনোদিন সেমিনার দেখতে বসতাম না, বাইরে বসে বসে কফি খাইতাম, ফ্রি ছিল। আর যারা সেমিনার দেখতো পজিটিভ কথা বলতো তাদেরকে বলতাম ধরা খাইছে, আর যারা নেগেটিভ কথা বলতো তাদেরকে বলতাম এই যে বুঝতে পারছে। সত্য কথা, আপনারা বিশ্বাস করেন আর না করেন, এটা কিন্তু আমি আমার জীবনের ট্রু কথা বলতেছি। তো একদিন আমার খুব কিউরিয়াসিটি হলো যে যারা পজিটিভ কথা বলে কেন বলে, একটু ভিতরে যায় দেখি কি বলে। তো ভিতরে যখন গেলাম, যে দেখলাম এক ভদ্রলোক খুব স্মার্ট, বাংলা বলেন খুব সুন্দর করে, যে আমি বেঙ্গলি বলতে পারি, বাংলা, উর্দু, হিন্দি, ইংলিশ মিলিয়ে কথা বলেন, প্রেজেন্টার। তো উনি যখন সেমিনার শুরু করলেন, আগে সবাই নাম জিজ্ঞাসা করলেন কার নাম কি, কারণ ওই সময় এত লোক ছিল না, 5-7 জন 10 জন 15 জনকে নিয়ে সেমিনার হইত। তা আমি চিন্তা করলাম আশরাফুল আমিন বলা যাবে না, কারণ যদি আমিন বলি তাহলে বুঝে ফেলবে। বললাম আশরাফ। কি করেন? ছাত্র। তো সবার নাম জিজ্ঞাসা করলো, আমারও বললো, আমিও বললাম। আচ্ছা, সেমিনার শুরু হলো। আমরা যেরকম এখন সেমিনার করায় বলি যে সেমিনার চলাকালীন সময় কোনো প্রশ্ন করা যাবে না, তো উনিও ঠিক বললো যে সেমিনার চলাকালীন সময় কোনো প্রশ্ন করা যাবে না। তাই বললাম ভাই যদি ওই সময় প্রশ্ন আসে কি করব? বলে পরে করি, আমি যদি ভুলে যাই বলে লিখে রাখেন। আমি বললাম ওকে। তো সেমিনার যতটা না শুনছিলাম তার চেয়ে বেশি প্রশ্ন তৈরি করতেছিলাম, কারণ প্রশ্ন করতে হবে তো, কারণ আমার একটা ধারণা ছিল আমি মহাপণ্ডিত। সেমিনার দেখলাম, খুব প্রাউড চলে আসলো যে এমন কিছু প্রশ্ন আমি তৈরি করেছি যেই প্রশ্নগুলো করলে প্রেজেন্টার স্ট্রেস ছেড়ে পালাবে, এতটা আত্মবিশ্বাস আমার মধ্যে ছিল। আসলে খুব জটিল। প্রেজেন্টার বুঝাইলো ওয়াটার ডিস্টিলার মেশিন সম্পর্কে, যে যেখানে মানে O2 HO2 অরিজিনাল পানি, যেটা হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে যে পানি, শুধু এই পানিটা এই মেশিন থেকে বাইর হয়। তা আমি বহু কষ্ট করে একটা প্রশ্ন আবিষ্কার করলাম যে আমরা তো পানিতে মিনারেল খাই না, বাট অক্সিজেন আর হাইড্রোজেন থেকে যে পানি, সেই পানিতে তো কি নাই? মিনারেল নাই।
তা আমি বললাম স্যার আমার প্রশ্ন আছে। বলে বলেন। তো প্রশ্ন করার আগে আমি সবার দিকে তাকালাম, 16-17 জন এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, দেখি কেউ প্রশ্ন করে না, আমার করতে হবে। আমি বললাম ভাই যেই পানিটা আপনি খাওয়াবেন এই পানিতে তো মিনারেল নাই, এই পানি খেয়ে লাভ কি, আমরা মিনারেল পাবো কোত্থেকে? উনি আমাকে এমন একটা উত্তর দিলেন জানেন, উত্তর দেওয়ার পর মনে হয়েছে যে হলের মধ্যে সবচেয়ে বোকা ব্যক্তিটাই আমি। উনি আমার কি বলছেন জানেন, যে সবচেয়ে বেশি মিনারেল আছে মাটিতে। আপনি কি জানেন যে মিনারেল দুইটা ফর্মে থাকে, একটা অর্গানিক ফর্ম, একটা ইনঅর্গানিক ফর্ম। আমি ভাই জানলে কি আর আপনারা জিজ্ঞাসা করতাম? তো উনি আমাকে যখন বুঝাইলেন আমি তখন আসলে বুঝতে পারলাম যে আমার প্রশ্নটা রাইট ছিল না। সেকেন্ড আরেকটা প্রশ্ন করলাম যে ভাই জীবনে একবার মেশিন কিনবো বারবার পয়সা পাবো, বলে আপনারা বলছে কি, আপনি কি সেমিনার পুরোটা মনোযোগ সহকারে দেখছেন? আমি বললাম দেখলাম। তো আপনারা দেখেছেন এমনি 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 এমনি? বলে না, আরেকবার দেখেন। একবার মেশিন কিনে আজীবন বসে থাকলে কখনো পয়সা পাওয়া যায় না, কারণ মেশিন থেকে পয়সা আসে না। বুঝতে পারলাম যে আমার দেখার মধ্যে কিছু একটা ভুল আছে। জানেন ওই দিন এট আ টাইম 3 বার সেমিনার দেখছি, কারণ বুঝতে পারছি যে কিছু একটা ভুল বুঝছি। এখন জয়েন করতে কিন্তু অনেক টাকা লাগে। অনেকে যারা সিনিয়র আছেন তারা জানেন ওই কোম্পানিতে ছিলেন, 48,000 টাকা। এখন বাসায় আসছি, আইসা পজিটিভ জয়েন করবো, টাকা নেই। চাষির সামনে সামনে ঘুরি, বলতে তো পারতেছি না লজ্জায়। তো চাষি বলতেছে সিগনেচার করো, বুঝে ফেলাইছি। তবে একটা জিনিস কি জানেন, আগে স্বপ্ন দেখতাম কমিশনার হব, স্বপ্ন ছিল রাজনীতিতে। এখন স্বপ্ন দেখি ক্রাউন অ্যাম্বাসেডর হব। মূল্যায়ন করি যে একজন মন্ত্রীর চেয়েও জনপ্রিয় একজন ব্যক্তি হচ্ছে একজন ক্রাউন অ্যাম্বাসেডর। কারণ একজন মন্ত্রী আরেকজনকে পরাজিত করে মন্ত্রী হয়েছেন, আর আমরা যারা ক্রাউন অ্যাম্বাসেডর হব কাউকে পরাজিত করে নয়, মানুষের মন জয় করে। সেই জয় চিরস্থায়ী, যেই জয় মানুষের মন জয় করে আসে। তাই যেদিন আপনাদের মন জয় করতে পারবো সেদিন আমার স্বপ্ন বাস্তবায়ন হবে। স্বপ্ন দেখি দুর্নীতিমুক্ত বাংলাদেশের, স্বপ্ন দেখি দুর্নীতিমুক্ত ডেস্টিনির। আমি ডেস্টিনিতে আসার আগে এই ব্যবসাটা বুঝিও নাই, আমার কোনো স্বপ্ন ছিলও না, স্বপ্ন কিভাবে দেখতে হয় তাও জানতাম না। যখন ব্যবসা শুরু করলাম একেবারে সত্যিকার অর্থে বাহিরের জগৎ সম্পর্কে আমার ধারণা টোটালি কম ছিল। নেগেটিভও ছিলাম না, পজিটিভও ছিলাম না, কিছুই তো বুঝি নেই। প্ল্যান যখন দেখলাম ভাবলাম যে হ্যাঁ এখানে অনেক টাকা পয়সা, আর কিছু বুঝি নেই। তারপর থেকে আমি আস্তে আস্তে যখন ট্রেনিংগুলো করলাম সেখানে দেখলাম এই বিজনেসটা হলো ড্রিম দেখার বিজনেস এবং সেটাকে বাস্তবায়ন করার বিজনেস। তারপর থেকে আমি বেসিক্যালি ফলো করেছি আমাদের এমডি স্যারকে, উনি আমার মেন্টর, ওনাকে আমি ফলো করেছি। উনি যেভাবে ড্রিম দেখাতেন আমি শুধু ওইগুলোকে আমার ঝুড়িতে ভরতাম, আর উনি যেগুলো দেখাতেন না আমি ভাবতাম পজিটিভলি উনি হয়তো এটাও দেখাচ্ছেন, ওইটাও আমি নিজে নিজে স্বপ্ন দেখা শুরু করলাম। যার কারণে যে ঘটনাটা ঘটছে আমার জীবনে, অনেকগুলো স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে ইতিমধ্যে ইনশাল্লাহ, আর কিছু কিছু স্বপ্ন এখন দেখছি সেগুলো বাস্তবায়ন হবে। স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আপনার ড্রিমকে যদি আপনি বাস্তবায়ন করতে যান, আগে যে কোশ্চেনটা আসে আমার ড্রিমটা কি। ব্যক্তিগত জীবনে আমাদের ছোটখাটো অনেক ড্রিম আছে, এই ড্রিমগুলো তো আমাদের বাস্তবায়ন হবেই, পাশাপাশি আমাদেরকে বিগ ড্রিমার হতে হবে। তো আমি এই 2000 সালের পর থেকে, আমি তো খুব সাদাসিধে মানুষ, খুব বেশি বুঝতামও না। পরে একদিন দেখলাম এমডি স্যার বলল এই বিজনেসটা যারা না বুঝে তাদের জন্য এই ব্যবসাটা। তখন খুশি হলাম যে আসলে তো ঠিক, কারণ আপনি যদি না বুঝেন একটা পজিটিভ দিক আছে, এইখান থেকে আমি যে জিনিসটা আপনাদেরকে দিব সেটা আপনি নিতে পারেন, আর আপনি যদি বেশি বুঝেন তাহলে কিন্তু সেই জিনিসটা নেওয়া যাবে না। অনেক এক্সিকিউটিভ ভাইয়েরা আছে আমার টিমের, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং অন্য অন্য টিমের অনেকেই খুব বেশি বুঝে, কোম্পানির অনেক ক্যালকুলেশন করে, কোম্পানি যে সমস্ত স্বপ্ন দেখায় তারা এগুলো নিয়ে অনেক ধরনের মন্তব্য করে, তারা কিন্তু ওই পর্যন্তই থেকে যাবে, এগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারবে না, নিজে এগুলো অ্যাচিভ করতে পারবে না। এজন্য প্রথম আমার ড্রিম বাস্তবায়ন, এই যে আজকে ডায়মন্ড হলাম, কোম্পানি আমাকে 15 লক্ষ টাকার গাড়ি দিল, এই সব কিছু সম্ভব হয়েছে নাম্বার 1 কারণ সেটা হলো আমার ভিতরে কিছু ছিল না, আমার যিনি মেন্টর, আমার যিনি গুরু,
যাকে আমি ফলো করতাম, তিনি যা যা বলেছেন তা হুবহু মানার চেষ্টা করেছি এবং বাস্তবায়ন করেছি, যার জন্য সম্ভব হয়েছে ডায়মন্ড হওয়া। আমাদের বেসিক মাইন্ডসেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের খুব সমস্যা। ডায়মন্ড ক্রাউন, আপনি উইকলি সাইকেল তো দূরের কথা, 600 টাকা আমি পাবো না যদি আমি রিলেশনশিপ বন্ধুত্ব না করতে পারি। আপলাইনের সাথে রিলেশন, ডাউনলাইনের সাথে রিলেশন, হেল্পলাইনের সাথে রিলেশন, কোম্পানির কর্মচারীদের সাথে রিলেশন, কোম্পানির ম্যানেজমেন্টের সাথে রিলেশন, সবার সাথে আমার সুসম্পর্ক থাকতে হবে। এইটাই হলো নেটওয়ার্ক মার্কেটিং এর ফাউন্ডেশন। আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি ডে নাইট 24 ঘন্টা কাজ করি। এ ব্যাপারে সবচেয়ে আমাকে যিনি বেশি হেল্প করে, মানে পারিবারিকভাবে যিনি সবচেয়ে বেশি আমাকে হেল্প করে, সেটা হলো আমার ওয়াইফ মিসেস আহবাব জুবায়ের। আমি তাকে কিছু ড্রিমের কথা বলার জন্য, কিছু শেয়ার করার জন্য বলছি। ওভার টু আহবাব, আসো। থ্যাংক ইউ। স্বপ্ন নেবেন গো স্বপ্ন, স্বপ্ন মাখা মুখ, স্বপ্ন মোদের বুকে আঁকা, স্বপ্ন মানেই সুখ। সুস্বাগতম জানাচ্ছি স্বপ্নের রাতের এই সমস্ত স্বপ্নের কারিগরদের। যদি আমার হাজব্যান্ড আমাকে সহায়তা না করতো তাহলে আমিও হয়তো ডেস্টিনিতে কাজ করতে পারতাম না, কারণ আমি ছিলাম সুপার নেগেটিভ একটা মানুষ, বিশেষ করে ডেস্টিনি সম্পর্কে। কিন্তু যখন আমি মিসেস জুবায়ের সোহেল হলাম, তখন ওকে যখন প্রতিদিন কাজ করতে দেখি, তখন আমার মধ্যে একটা স্পিড জাগে। আর আমার কাজ করার যে স্পিড আসলো, সেটা আসলো চাঁপাইনবাবগঞ্জে ওর ডায়মন্ড হবার পর একটা সেলিব্রেশন থেকে। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই কোম্পানিতে আমিও একজন ডায়মন্ড এক্সিকিউটিভ হব, এবং সেদিন থেকে আমি এমনভাবে কাজ শুরু করেছি, আমি দেখতে পাচ্ছি সেটা অনেক কাছে। এটা আমার স্বপ্ন, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এবার আমি আমার হাজব্যান্ডের একটা স্বপ্নের কথা বলি। সে একটু আগে বলেছে যে সে দেখেছে তার টিমের মধ্যে 50 জন ডায়মন্ড হয়েছে। তখন সে যখন আমার সাথে এই স্বপ্নটা শেয়ার করলো, আমি তখন তাকে বললাম যে তোমার স্বপ্নটা আমাকে ক্লিয়ার বলো, আমি ভালোভাবে বুঝিনি। সে বললো আমি 10 থেকে 15 বিঘা জমি কিনবো ঢাকা থেকে একটু কাছাকাছি, সেখানে আমি বিশাল সুন্দর একটা বাড়ি বানাবো, দোতলা ডুপ্লেক্স বাড়ি, এবং প্রতিদিন বিকেলে আমি আমার ডায়মন্ডদেরকে সেখানে চা খেতে ডাকবো। আমার এত ভালো লাগলো তার স্বপ্নটা, আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ, আমি তোমার স্বপ্নের সাথে একমত। সেই স্বপ্নটার সামনে হবে একটা শান বাঁধানো ঘাট, সামনে থাকবে ফুলের বাগান, পিছনে সবজির বাগান, আর তোমার সমস্ত ডায়মন্ডদেরকে আমি চা নাস্তা বানিয়ে খাওয়াবো নিজের হাতে। সেমিনার দেখি আমার শ্রদ্ধেয় আপলাইন বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড মিস্টার আব্দুল মান্নান সহ একসাথে সেমিনার দেখি। সেমিনার দেখার পর রাত প্রায় 5:30 পর্যন্ত মশারের নিচে বসে ক্যালকুলেটর চাপতেছি, হিসাব মিলাতে পারিনি। 5:30 বেজে গেছে। তারপরে ঘুমালাম, কখন জয়েন করব, জয়েন না করা পর্যন্ত মনে হচ্ছে শান্তি নেই। এমন একটা স্পিড, জয়েন করতে অনেক টাকা লাগে। তো মান্নানের আব্বার সাথে আলাপ করলাম যে কাকা আমরা তো একটা প্ল্যানিং দেখে আসছি, এখন জয়েন করব, কিছু টাকা লাগবে। তো ওনার সাথে একটু উল্টোপাল্টা শেয়ার করলাম। উনি বলতেছে পাকিস্তান আমলে আমি এরকম একটা কোম্পানি দেখছিলাম, তারা ঘড়ি টড়ি কিছু একটা বিক্রি করতো, যাওয়ার দরকার নাই, এগুলো ভুয়ো কোম্পানি, সবকিছুই বাদ দাও। পিছিয়ে গেলাম, একদিনই সেমিনার দেখলাম দুজনেই। তো মান্নান কোনো না কোনোভাবে জয়েন করলো। তো সে বলতেছে দুজনে যাতে একসাথে জয়েন করতেছি, তোর তো একটু পরিচিত মহল ভালো, বন্ধু বান্ধব বেশি আছে, আমি তোর আপলাইন হই, তুই আমার ডাউনলাইন হয়। বলে যে ঠিক আছে, ওকে। হয়ে গেল আপলাইন আর ডাউনলাইনের হিসাব। কাজ স্টার্ট করব, খুব বেশি বুঝতামই না। কাজ শুরু করেছি একটা মাত্র কারণ ছিল, আমার কোম্পানির প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস ছিল না। আমি যেটা কাজ শুরু করেছি এই কারণে যে আমার পকেট থেকে 3,500 টাকা কোম্পানির পকেটে ঢুকে গেছে, কোম্পানি যে কোনো মুহূর্তে ভাইগে যেতে পারে, অন্তত আমার 3,500 টাকাটা উদ্ধার করি। এই ছিল আমার কাজে নামার সর্বপ্রথম অবস্থাটা। এই কারণে শুরু করেছিলাম কাজটি। কিন্তু কাজ করতে গিয়ে 3.5 মাসে ফার্স্ট লেভেল। তার আগেই কিন্তু সেমিনার প্রেজেন্টেশন নেওয়া শুরু হয়ে গেল। এইভাবে এই ব্যবসাটি যাত্রা শুরু করা। যে ছেলেটা এতটুকু পর্যন্ত এত বোকা ছিল, আর সে কিনা আজকে ডায়মন্ড হিসেবে আপনাদের সবার সামনে, খুব এক্সাইটমেন্ট আসলে আমার ভিতরে কাজ করছে, বুঝাতে পারতেছি না। আমি কথা বলতেছি, আর আপনারা কি ডায়মন্ড হতে পারবেন না? সম্ভব। এই ড্রিমটা আজকে সেট আপ করতে হবে। অনেক বেশি কঠিন ডিসিশন নিতে হবে আপনাদের সবাইকে, যে ডায়মন্ড না হওয়া পর্যন্ত
আমি আগামী বছর এই দিনে ডায়মন্ড না হওয়া পর্যন্ত এই জায়গায় আসতে চাই না। খুব কঠিন ডিসিশন নিতে হবে প্লিজ। আমি ছোট্ট একটা ডিসিশন নিয়েছিলাম স্টুডেন্ট লাইফের শেষে। আমরা চট্টগ্রামে একটা গভর্নমেন্ট হাউজিং স্টেটে থাকতাম, মানে পাহাড়ের উপরে। তো ওখান থেকে আমি আর মান্নান সবসময় ম্যাক্সিমাম টাইম বিকালবেলা লুঙ্গি পরে নামতাম। তখন একদিন লুঙ্গি পরে বৃষ্টির দিন ছিল, আমরা সিঁড়ির পাশে বসে আছি, আর এক ভদ্রলোক গাড়ি ড্রাইভ করে যাওয়ার সময় আমাদের দুইজনকে ভিজিয়ে দিয়ে গেছে। তো তখন দুজনে বসে ডিসিশন নিয়েছিলাম যে দোস্ত আমাদের জীবনেও আসতে হবে এরকম একটা গাড়ি, আসতেই হবে। মান্নান বলেছে পারবে কিনা দেখ, আমি বলছি অবশ্যই সম্ভব। আর আমার ওই দিনের ডিসিশনটা আমি ফুলফিল করতে পেরেছিলাম। হ্যাঁ, যে ডায়মন্ড হওয়ার আগেও আমি একটা গাড়ি কিনেছি আর কোম্পানি থেকে তো পেয়েছি। তো আমি বলবো যে বন্ধুরা আজকে একটা কঠিন ডিসিশন নেন যে আমাদেরকে এই অবস্থানে আসতেই হবে। পারবো কি সবাই? আর আসার জন্য আমি আজকে থেকে গত কিছুদিন আগে আমি আমার নতুন আরেকটা স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি। আমার ড্রয়িং রুমে আমি একটা নতুন বাসা চেঞ্জ করেছি, 1 তারিখ থেকে উঠবো। যেটা আমি থাইল্যান্ডে গিয়ে দেখেছিলাম, এক ডিস্ট্রিবিউটরদের বাড়িতে গিয়েছিলাম, ওনার শোপেজের মধ্যে সমস্ত MLM কোম্পানির প্রোডাক্ট সাজানো। আর মজার ব্যাপার হচ্ছে উনি প্রত্যেকটা প্রোডাক্টের সামনে ছোট্ট একটা টোকেন লিখে প্রাইস লিখে রাখছে। খুব কষ্ট করে ওনার বাড়িতে গিয়েছি, নিতেই চাচ্ছে না। আমাদের এক বন্ধু সহযোগিতায়, মিস্টার জ্যাক হচ্ছে তার নাম, তো তার সহযোগিতায় গেলাম। যাওয়ার পরে এগুলো দেখলাম, দেখার পর বললাম যে ম্যাডাম এটা কেন? বলতেছো তুমি জিজ্ঞেস করে এই জন্যই তো রাখছি। আমি বলছি জিজ্ঞেস করা মানে হচ্ছে এই যে তুমি জিজ্ঞেস করতেছো আর এখন আমি তোমাকে ইনভাইট করবো, কারণ এই প্রোডাক্ট নিজেই কথা বলে আর প্রোডাক্ট নিজেই আমার গেস্ট ইনভাইট করে, আমার কাউকে ইনভাইট করতে হয় না। মজার ব্যাপার যে দেখলাম যে তার টেকনিকটাই সম্পূর্ণ ব্যতিক্রম। আর আমি আমার ড্রয়িং রুমে ঠিক সেম কাজটাই ডেকোরেশন দিয়ে, মানে তাদেরকে দিয়ে করাচ্ছি যে আমার ড্রয়িং রুমে MLM এর সমস্ত প্রোডাক্ট সাজানো থাকবে। আর আমার ওয়াইফ তখন যে কোনো একজন ব্যক্তি যখন ঢুকবে আর আমার গেস্টটা ইনভাইট করবে কিন্তু সে। তা আমি বলবো যে আমাদের এই বিজনেসের প্রত্যেকটা প্রোডাক্টকে আরো বেশি ভাবে রুট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় আমাদের প্রত্যেকটা ব্যক্তির MLM বা আমাদের ড্রয়িং রুমটা হওয়া উচিত প্রোডাক্ট দিয়ে সুসজ্জিত অবস্থায়। আর আরেকটা স্বপ্ন প্রকাশ করে শেষ করছি যে আমি জাহাঙ্গীর যতদিন দুনিয়াতে সৃষ্টিকর্তা আমাকে রাখবেন, আমার এই স্বপ্নটা এটাই যে আমি মৃত্যুর 8 দিন পর্যন্ত অন্তত আমি যখন বৃদ্ধ বয়সে আমার নাতিকে নিয়ে বলবো যে নাতি চল একটু ডেস্টিনি অফিস থেকে ঘুরে আসি, 2 কোটি টাকা মনে হয় কমিশন জমা হয়ে গেছে। এই আশীর্বাদ ব্যক্ত রেখে আপনারা সবাই ডায়মন্ড হিসেবে আগামী বছর স্টেজে এসে বক্তব্য রাখবেন। শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সবসময় একটা বিষয় ছোটবেলা থেকে ছিল, কম্পিটিশনে কাজ করতে পছন্দ করতাম। পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশন, যে আমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে হবে। আমি এই বিজনেসে এসে কম্পিটিশন দেওয়া শুরু করলাম আমার আপলাইন, আমার ভাই জনাব মেহক আজাদের সাথে। কারণ যেহেতু খেলবই, শক্তিশালী একটা সেট আপমেন্টের লোকের সাথে খেলবো। আমি দেখলাম যে আজাদ ভাইয়ের সেট আপমেন্টটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তখন আজাদ ভাইকে আমি কম্পিটিশনে নিলাম। ওনার স্টেটমেন্টগুলি দেখি যে কি অবস্থা, দেখি যে ওনার সাইকেল হয়ে গেছে, অথচ আমার এখন মাত্র ফার্স্ট লেভেল। তখন কাজ করতে করতে একসময় হতাশাগ্রস্ত নিজের মধ্যে তৈরি হচ্ছে। তখন আমিন ভাই কাছে একটা পরামর্শ, তৎকালীন তখন আমিন ভাই ডাইরেক্টর মার্কেটিং, আমিন ভাইয়ের কাছে পরামর্শ নিলাম যে আমিন ভাই আমার এই অবস্থা, এখন কি করি? তো উনি বলল, উনি একটা কাগজে একটা ছবি এঁকে আমাকে দেখালো যে ধরেন আপনার ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, আপনি হচ্ছেন সেই যুদ্ধক্ষেত্রের সৈনিক, আপনি কি করবেন? আমি বললাম যে সোজা গুলি করতে করতে সামনের দিকে চলে যাব, কারণ স্টারের দিকে যেহেতু শত্রু। বলে যে আপনি এক্স্যাক্টলি এই কাজটাই করতে হবে, যেহেতু আপনার কথা কেউ আসছে না, সো আপনাকে শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনভাইট করতে করতে। তো তখন থেকেই মোটিভেশনটা স্টার্ট হলো, এবং সেই মুহূর্ত আমার এখনো মনে আছে। ডেস্টিনিতে সফলতার পিছনে ওই মুহূর্তটাই ছিল হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। এবং সেখান থেকে কাজ করে আজকে ডায়মন্ড এক্সিকিউটিভ, এবং এই ডেস্টিনি আমাকে কি দিয়েছে সেটা ব্যাখ্যা করলে অনেক সময়ের ব্যাপার। শুধু আমি এইটুকু বলবো, আমি জীবনে যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি দিয়েছে এই ডেস্টিনি আমাকে। আমার জীবনের প্রথম বিদেশ ট্যুর ছিল হচ্ছে আমিন ভাইয়ের সাথে মালয়েশিয়া, যখন আমি প্রথম দেশে বাইরে যাই। সেখান থেকেই আমিন ভাই আমাদেরকে ওই কয়েকটা দিন
আমাদেরকে ড্রিমগুলিকে আরো বড় আকারে ধারণ করে। এবং আমার মনে আছে আমাদের যে আজকে ট্রায়ো টাওয়ারের যে স্বপ্ন আমরা স্টাবলিশ করতে যাচ্ছি, সেই টাওয়ারের সেই ছবি আমরা ওই কেএল টাওয়ারের যে আপনার মার্কেট আছে, সেই মার্কেটের দাঁড়িয়ে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আমিন ভাই আমাদের কাগজের মধ্যে দেখাচ্ছে যে এইভাবে 6টা পিলার সম্পৃক্ত আমাদের এইখানে ট্রায়ো টাওয়ার হবে ইনশাল্লাহ। এবং সেইখান থেকেই উনি কিন্তু এই ড্রিম নিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে আসে। এইভাবে করে আমাদের যাত্রা স্টার্ট হয়। পরিশেষে আমি শুধু এইটুকুই বলবো যে আমার স্বপ্ন ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে আমার দাদা এ দেশের ভাষা এনে দিয়েছে, আমাদের ভাষাকে এনে দিয়েছে। আমার বাবা এ দেশের ভূখণ্ড আমাদেরকে দিয়ে দিয়েছে, একটা স্বাধীন পতাকা দিয়ে দিয়েছে। আর আমরা যে কাজটা করব, ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনৈতিক মুক্ত বাংলাদেশ দেব ইনশাল্লাহ। আমি কিন্তু মূলত হোসেনবাড়ি গ্রুপে জয়েন করছি, কিন্তু আমাকে সার্বক্ষণিকভাবে প্রতিটা মুহূর্তে আমি যার সেমিনার দেখে জয়েন করছি সে আমাকে গাইডলাইন দিচ্ছে। এখন বলি আমি কার সেমিনার দেখে জয়েন করছি, সেই রুমে মাত্র 4 জন লোক ছিল, তার মধ্যে আমি একজন যে চরমভাবে না বুঝে জয়েন করছি। সেই সেমিনারে প্রেজেন্টার ছিলেন মিস্টার রফিকুল আমিন। সেখান থেকে নানান রকম চড়াই উতরাই পার হয়ে নেটওয়ার্কের নানান রকম কিচ্ছা কাহিনী শুনে আত্মীয় স্বজনের কাছ থেকে একেবারে একঘরে হয়ে গেছিলাম। কেউ কোনো বিয়ে শাদীতেও আমরা দাওয়াত দিত না, কারণ আমরা সবাই 2 নাম্বার কোম্পানিতে কাজ করি। সেই সময়কার একটা ছোট্ট ঘটনা বলি। আমার মেয়ের বয়স তখন 9 মাস। আমরা এতটাই অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে ছিলাম যে আমার মেয়ে একটা রাত ঘুমাইতে পারে না, বাসার ফ্যান ছিল না এর জন্য। তারপরে দিন সকালে যায় ওর বাবা যায় ফ্যান কিনে নিয়ে আসছে, আর আমার সেই মেয়ে এখন এসিতে ঘুমায়। ডেস্টিনিতে আমি যতটুকু আগাইছি, যতখানি আগাইছি, আমি স্বপন ভাইয়ের ডাউনলাইন, সরাসরি ডাউনলাইন ওনার, আমি খুব গর্বিত যে আমি ওনার মতো একজন আপলাইন পাইছি, যে আমার বড় ভাইয়ের মতো। আর যতটুকু সামনে গেছি আমি এমডি সাহেবের প্রতি মুহূর্তের পরামর্শ, ওনার স্নেহ, ওনার গাইডলাইন, ওনার মমতা সব কিছুই ছিল। মাঝখানে কিন্তু আমি সুপার নেগেটিভ হয়ে গেছিলাম, সুপার নেগেটিভ। সেটা হচ্ছে যে আমাদের ফরচুনে এমন কিছু ব্যাপার স্যাপার হয়েছিল যে আমি বলছিলাম যে আমি কাজই করবো না নেটওয়ার্কে। আমি একদিন এমডি সাহেবের সামনে জায়গায় আমি বলছিলাম যে নেটওয়ার্ক আমার জন্য না, আমি নেটওয়ার্কে কাজ করবো না। সেই সময় আরো একজন চিকন চাকন পাতলা 5 ফিট 11 ইঞ্চি লম্বা, সে এত কম লম্বা নিয়ে আমার মতো একটা মানুষের কিভাবে 3 বছর ধরে রাখছে, এখন আমি চিন্তা করি। সে হচ্ছে আফসারুল আমিন। সে আমাকে ছুটতে দেয় না নেটওয়ার্ক থেকে, সে আমাকে ধরেই রাখছে যে না তোমার নেটওয়ার্ক করতেই হবে। সে আমাকে সুপার পজিটিভ বানাচ্ছে আসছে। আমি এখন একটা স্বপ্ন দেখি আমার নিজের জন্য না, কিন্তু আমি এখন স্বপ্ন দেখি আমার ডেস্টিনি মেয়েদের জন্য। আমি যদি অন্তত একজন মানুষের সফলতার কারণ হতে পারি, অনলি ওয়ান, তাহলে আমি মনে করবো যে আমি সফল। এর জন্য আমি চেষ্টা করতেছি। আমি এখন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা নেটওয়ার্কে কাজ করি, কারণ হচ্ছে আমার স্বপ্ন আমি একজনকে হলেও আমি সফল করব। সে একজনের সাথে সাথে যদি 99 জন হয়ে যায়, এর ক্রেডিট কিন্তু আমার না, আপনাদের। এখন আমি আমার পাশের জনকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আমি সর্বপ্রথম মালয়েশিয়া থেকে আসার পরে 1999-এ সাইপ্রাস যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম। আমার যিনি এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন সে হচ্ছে নুরুজ্জামান, এবং সে ছিলেন আমাদের ভীষণ লম্বা এবং নাকটাও খুব সুন্দর পরিচালক প্রায় নিসবাউদ্দিন স্বপনের গ্রুপে। ওনার স্ত্রী সঞ্চিতা ম্যাডাম আমাদেরকে নিয়ে আসছিলেন স্বপন ভাইয়ের কাছে। উনি আমাদেরকে কিছু কথা বলেছিলেন, বলার পরে আমি সাইপ্রাস যাওয়া বন্ধ করে দিয়েছিলাম তার অনুরোধে। সে আমাকে বলল সাইপ্রাস যাওয়ার দরকার নাই। যখন কাজ শুরু করলাম তখন আমার ছোট শালা, দ্যাট মিনস তার ছোট ভাই, ওকে বলতো
যে আকবর ভাইকে এই সমস্ত 2 নাম্বার কোম্পানি বাদ দিয়ে অন্য কাজ করতে বল, না হলে আমি কিন্তু তোকে আর খেতে দিতে পারবো না। আমরা তখন আসলে আমার বিয়ে হয়েছিল, কাবিল হয়েছিল, কিন্তু তখন আমি আমার বিয়ে উঠাইনি, সে সময় ওদের বাসায় এসে থাকতো। সেখান থেকে একটা জিদ, একটা স্বপ্ন ভিতরে ছিল আমার, যে আমিও দেখিয়ে দেব যে কথাটা অস্বীকার করে গেছে, আমার সমস্ত আত্মীয় স্বজন ঢাকাতে যারা আছে আমাদেরকে এক ঘরে করে দিয়েছিল। সত্য কথা বলতে, এখন এর যেদিন গাড়িটা নিয়েছে তারপরের দিন প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাসায় আমি 67 কেজি মিষ্টি কিনে পাঠিয়েছি এবং প্রাউড ফিল করে বলেছি, দেখে যান সেই ব্যক্তি এই, যে ব্যক্তি আমার ঘরের ভিতরে থেকে আমার স্বপ্ন চুরি করেছেন, যে ট্রেনিং আজকে দেখিয়েছেন রফিকুল আমিন সাহেব, সে হচ্ছে আমার স্ত্রী। আমার স্বপ্ন চুরি করে আমার আগে ডায়মন্ড হয়েছে। আজকে রফিকুল আমিন সাহেব দেখিয়েছেন স্বপ্ন চুরির প্রথম চোর হচ্ছে আপনার ঘরের ভিতরে। সত্য, আজকে তার প্রমাণ পেলাম। আমার কাছ থেকে স্বপ্ন নিয়েছে, আপত্তি নাই, তবে আমিও কঠিন সিদ্ধান্ত আজকে ওই ট্রেনিং এ সকালে সিদ্ধান্ত নিয়েছি, আমিও দেখে নেব ক্রাউন অ্যাম্বাসাডারের সময়। আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে, আমার স্বপ্ন এখনো পূরণ হয় নাই, যেগুলো এসছি এগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট। আমি মনে হয় আমাদের শ্রদ্ধেয় এমডি সাহেবের স্বপ্ন বা আমাদের সবার স্বপ্ন এটাই হওয়া উচিত, যখন দেখবে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দম্পতি নেটওয়ার্ক মার্কেটিং হিসেবে জন্ম নিয়েছেন, সেই দিন আমাদের স্বপ্ন সফল। আমি যখন সিদ্ধান্ত নিলাম যে এমএলএম এ আমি কাজ করব, তখন আমি আমার বেগম সাহেবের সাথে বিষয়টা শেয়ার করছি। বলতে দ্বিধা নাই, আল্লাহ ফজলে শি ইজ পাস, এবং সে একটা রোয়া দেখলো, স্বপ্ন দেখলো। সে স্বপ্ন দেখতেছে যে বাংলাদেশের একটা ম্যাপ, এবং বাংলাদেশের ম্যাপের মধ্যে কেউ কিছু টাকা যেন বিনিয়োগ করলে এটা এ থেকে অনেক পরিমাণ বর্ধিত হয়। এটা তার স্বপ্ন ছিল এবং এটা বর্ণনা ছিল, এবং আমি স্পষ্ট বুঝছি যে আমরা যে ডিসকাশন করেছি যে এমএলএমটা করবো কিনা, এটা হলো পজিটিভ একটা সাইন যে হ্যাঁ আমরা এমএলএমটা করবো, এবং এটা তার কাছ থেকে আমি সিদ্ধান্তটা পাইছি। এবং পরে আমি যখন কলেজের চাকরিটা ছেড়ে দেই, তো ওকে আমি, আমার এটা মনে আছে যে রোজার মাস ছিল, আমি এতেকাফে চলে গেছি। এতেকাফ থেকে এসে ওকে আমি বললাম যে আমি কিন্তু চাকরিটা ছেড়ে দেবো, মনে রেখো ওই সময় ভাত না খেলে কিন্তু অবস্থা খারাপ হবে, তোমারও আমারও, দুজনেরই। চিন্তা ভাবনা করে বললো। তখন আমার সিদ্ধান্ত যখন হয়ে গেল এমএলএম আমি করবো, এবং এই জিনিসটা যখন সিদ্ধান্ত হলো চাকরিটা যখন ছাড়বো, তখন আমি 10,000 টাকা আমি 4th লেভেলে বিল পাবো, এটা সিদ্ধান্ত নিছি, এবং আমার চাকরির তুলনায় এটা প্রায় দ্বিগুণের সমান বেতন। তা আমি চিন্তা করলাম কলেজ থেকে একটা ছুটি নিয়ে যদি 1 মাসের বেতন ড্র করতে পারি, আর 4th লেভেলের বেতনটা যদি মানে টাকাটা যদি 2 মাসের জন্য হয়, তাহলে ওখানে 1 মাসের আর আছে 2 মাসের, মোটামুটি 3 মাসের পরবর্তী সাইকেলটা করতে পারবো। এরকম একটা দুঃসাহসিক অ্যাটেম্প নিয়ে আমি তখন চাকরিটা ছাড়ি, কারণ তখন আমার 2টা বাচ্চা, আমরা একটা বাড়ি ভাড়ায় থাকি, এবং ওই সময় আমি চাকরিটা ছাড়ি। কারণ চাকরিটা ছাড়ার পেছনে আমার মূল কথাটা এরকম ছিল যে যদি আমি মানুষদেরকে বলে থাকি এমএলএম বিজনেসটা খুব ভালো, তাহলে আমার চাকরিটার কি প্রয়োজন? আর চাকরিটাই যদি করি তাহলে এমএলএম বিজনেসে এত ভালো মানুষকে, তাহলে এগুলি বলি কেন? এটা আমার জন্য একটা কন্ট্রাডিক্টরি ছিল। এবং আমি মনে করেছি যে এমএলএম বিজনেসে যা কিছু বলি, সত্য বলতে কি এমএলএম বিজনেসের জন্য আমি একটুও হৃদয়ে মানে নেগেটিভ কিছু রেখে আমি কোনোদিন মানে স্টার্ট করিনি। আমার জীবনের প্রথম থেকে যখন এমএলএম বিজনেসটা আমার জীবনে আসলো, তখন আমি তখনই খুব বড় বড় স্বপ্ন দেখতাম। এমএলএম বিজনেস পৃথিবীর সকল বিজনেসের চেয়ে এক্স্যাক্টলি এটা ভালো এবং সর্বাধুনিকতম। কেন? এটা হিসাবে বলা যাবে না, মেসেজ হিসেবে বলা যাবে না, শুধু আমি এটুকু বলতেছি যে কাস্টমার হলো
সমস্ত কোম্পানি, ব্যবসা, সমস্ত কিছুর প্রাণ শক্তি। কাস্টমার নাই, সমস্ত বিজনেস নাই। এটা জাইগান্টিক কোম্পানির বেলায়ও প্রযোজ্য, আজকে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির বেলায়ও একই কথা, কাস্টমার শেষ। কিন্তু MLM বিজনেসের প্রাণ শক্তি কারা জানেন? ওরা নিজেরাই। মনে হয় কি এটা এমিবার মতো একটা প্রাণী, সে মৃত্যুর জন্য তার দেহের কোনো অংশ পড়ে থাকে না, তার দেহের অংশ তার মানে 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 তার সন্তানদের মধ্যে বিলীন হয়ে যায়। তাই এমিবা কিন্তু মরে না, তাদের মাতৃদেহ সন্তানদের মধ্যে বিলীন হয়। তো MLMও এমন একটা বিজনেস যেটা বিলীন হওয়ার নয়, কারণ কি এর কাস্টমার হইলাম আমরা নিজেরা, এবং আমরা কোনোদিনই বিলীন হব না। তাই MLM কোম্পানি পৃথিবীতে কখনো বিলীন হবে না। তো যেহেতু MLM বিজনেস বিলীন হবে না, তাই আমার মেসেজটা হলো এরকম যে এটাকে আমাদের জীবনের মানে সমস্ত আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার মতো সমস্ত চিন্তা, সমস্ত ভালোবাসা, সমস্ত সততা দিয়ে এই বিজনেসটা করা উচিত। আমি শুধু দু একটা উল্টাপাল্টা স্বপ্ন দেখি, এর ভিতরে একটা স্বপ্ন প্রায় দেখি আর হাসি। তো আমার ওয়াইফ জিজ্ঞেস করে তুমি হাসো কেন? তো আমি তাকে যদি বলি, সে আবার বলবে যে তুমি একটু বাড়াইয়া বলো। এই কারণে তার অন্যটা বলি, কারণ ওইটা বললে সে আমারও বলবে যে তুমি বাড়াইয়া বলো। আমার একটা স্বপ্ন হলো আমি আমার ডিস্ট্রিবিউটারদেরকে সাথে নিয়ে আমি একটা কার ম্যানুফ্যাকচার কোম্পানি করব, যেটা হবে বাংলাদেশে এই প্রথম। আর যেই কারণে আমার ভিতরে সবসময় এই জিনিসটা কাজ করে যে আমরা জাপান থেকে কার আনি, আমরা চায়নার থেকে কার আনি, আমরা ইন্ডিয়ার থেকে কার আনি, অথচ ইচ্ছে করলে জিনিসটা কিন্তু আমরা বাংলাদেশও বানাইতে পারি। আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি, অবশ্য এই স্বপ্নটা আমাদের বাস্তবায়ন হচ্ছে। আমার স্বপ্ন কমপক্ষে 2020 সালের ভিতরে 100 দেশ ভ্রমণ করব। এর ভিতরে অলরেডি 17টা হয়েছে মাত্র। আমি আমার গ্রুপের একটা স্বপ্ন বলি, 2012 সালের ভিতরে আমি আমার প্যারাডাইসের থেকে কোম্পানিকে কমপক্ষে 300 ডায়মন্ড এক্সিবিট উপহার দেবো। এটা হলো আমার ড্রিম, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি 300 ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভদেরকে নিয়ে আমি এই হলে প্রবেশ করছি। আমি 300 এক্সিকিউটিভদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা কি ডায়মন্ড হব? প্যারাডাইসে 300 ডায়মন্ড হবে ইনশাল্লাহ। আমি আমডি সাহেবকে কমিটমেন্ট দিতে চাই, 2011 সালের ভিতরে আমি প্যারাডাইসের পক্ষ থেকে আপনাকে 300 ডায়মন্ড উপহার দেবো। আপনি গাড়ি রেডি রাখেন। আমার একটি স্বপ্ন রয়েছে, যে স্বপ্নটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ডেস্টিনি করার বদৌলতে আমি আমার নিজের মধ্যে লালন করতে পারছি, আমি আমার নিজের মধ্যে উপলব্ধি করতে পারছি। গাড়ি বাড়ি টাকা করি আপনারাও পাবেন, আমিও পাবো, এটা আল্লাহ ছাড়া কেউ রোধ করতে পারবে না। সিস্টেম আমাকে দিতে বাধ্য করবে আমাকে। এটা তো একটা বিরক্তিকর সিস্টেম। যদি যথাযথভাবে আপনি আমি কাজ করি, কাজ করেছি তো, আপনারাও করছেন, আরে বাবা অদ্ভুত একটা ব্যাপার। আমি তো বলি আপনার বাড়িতে আপনি থাকেন, আমার বাড়িতে আমি থাকি, ডেস্টিনি বাড়ি ভাড়া দেয়, অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, আপনি আমি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, এমনকি আমি যখন ঘুমোচ্ছি অনলি ফর দ্য কজ অফ দিস সিস্টেম, এই আশীর্বাদ পুষ্ট এই পদ্ধতির কারণে আমি যখন খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, এমনকি আমি যখন ঘুমোচ্ছি, তবু a lot of people are making money for me। অদ্ভুত ব্যাপার, বিরক্তিকর। হ্যাঁ, আমি ঘুমোলো মনে হবে যে নিঃশ্বাস নিলেও টাকা আসতেছে। ইয়েস, বিলিভ ইট অর নট। আপনি যদি এইখানে যথাযথ নিয়ম, যে নিয়মগুলো রয়েছে, এই নিয়মগুলো অনুসরণ করে কাজ করেন, আপনি টাকার জ্বালায় অস্থির হয়ে যাবেন। আমি সকল প্রতিনিধিদের, সকল ডেস্টিনির,
সকল ডায়মন্ডের প্রতিনিধি হিসেবে বলছি, এইখানে এত রকমের, এত বর্ণের, এত কালারফুল ইনকাম আসতে থাকে। আপনি কাজ করে যাবেন, আপনার প্রয়োজনীয় অর্থ আপনি ডেস্টিনি থেকে নিয়ে যাবেন, কিন্তু আপনার টাকা তোলার সময় থাকবে না। টাকা তোলার সময় থাকে না, আমি দেখেছি আমার জীবদ্দশায় এই 7 বছর ইতিহাসে। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, ডেস্টিনি তো আপাত দৃষ্টিতে টাকা করি, গাড়ি বাড়ি, এইগুলো সম্পর্কে আমরা যা শুনি, যেগুলোতে আমরা ইমপ্রেসড হই, এই ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটে। প্রাথমিকভাবে এই ছোট ছোট টাকা পয়সা ইনভাইটেশন দিতে হয়, কারণ এইটুকু শোনার পরেও তো অনেকে আমাদেরকে পাগল বলে, কিন্তু আজকে আমি বলছি আপনাদের সামনে আমার একটা ঘটনা বলে। আমার এক বন্ধু আর্কিটেক্ট, ও আজকের দিন পর্যন্ত, আমি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া কাজ করছি, সব জায়গায় হাজার হাজার আমার বন্ধু রয়েছে, অনেক খ্যাতি, অনেক যশ, তারপরেও আজকের দিনটি পর্যন্ত আমার ওই বন্ধু এই ব্যবসাটা দেখতে আসেনি। এই গালি দিয়ে, ও বনেদি পরিবারের ছেলে, ও বলে বেউকুফ। কি হয়েছে? বলে তুই বলছিস লক্ষ লক্ষ টাকার ব্যবসা হবে, আর এই ব্যবসাটা শুরু করতে হয় 5-7 হাজার টাকা দিয়ে, মাথা খারাপ হয়েছে? ছাগল কোথাকার। আমাকে কিন্তু বলে, এখনো পর্যন্ত বলে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করব, তাহলে পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করলে তাহলে সেই ব্যবসাটা হয়। তাই কাউকে যদি বলি আপনি সেই ব্যবসা করার সুযোগ পাচ্ছেন যে ব্যবসাটি করতে গেলে পরে আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, এমনকি আপনি যখন ঘুমোচ্ছেন তখন এ লট অফ মানি আপনার জন্য তৈরি হচ্ছে। লট অফ পিপল আর মেকিং মানি ফর ইউ। আপনার মনে হবে আপনি নিঃশ্বাস নিলেও টাকা আসতেছে, সেই বিরক্তিকর অবস্থাটা তৈরি হয় এই ডেস্টিনি করলে পরে। আমি আমার জীবদ্দশায় 88 সনের বন্যা দেখার সুযোগ পেয়েছিলাম। আমি ডেস্টিনি 2000 লিমিটেডে যারা আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে ব্যবসা করছে, টাকা কামাচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সাকসেস, আপাত দৃষ্টিতে এইটাকে যদি সাকসেস মনে হয়, তাদের একজন প্রতিনিধি হিসেবে ঘটনাটা বলি। যথা নিয়মে আপনি ডেস্টিনি করছেন, আমিও করছি। একটা সময় এরকম হচ্ছে, 88 সনে আমার বাড়ি সাভারে বংশী নদীর তীরে, অল্প একটু দূরেই নদী দেখা যায়। তো যখন পানিগুলো ধুয়ে আসছে, আমি দেখছি পশ্চিম দিক থেকে পানি আসতেছে। অপেক্ষা করার জন্য আমি দেখছি পানি আসতেছে, পানি আসতে না আসতে দেখি উত্তর দিক থেকে পানি আসছে, ওইদিকে দেখতে দেখতে দক্ষিণ দিক থেকে, এরপরে পূব দিক থেকে, এরপরে ডান পাশ, আশপাশ, চতুর্দিক থেকে যেভাবে পানি আসা শুরু করেছিল। ডেস্টিনিতে যথা নিয়মে যদি আপনি ব্যবসা শুরু করেন, আপনার জীবনে এভাবে টাকা আসা শুরু করে। আমি এটি দেখেছি, আপনি টাকা তোলার সময় পাবেন না। আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট হচ্ছে, আমি অন্য পেশা থেকে নেটওয়ার্ক মার্কেটিং পেশায় এসেছি। এটা হচ্ছে প্রথম টার্নিং পয়েন্ট। দ্বিতীয় টার্নিং পয়েন্ট হচ্ছে, আসার পূর্বে আমি কিভাবে আসলাম। আমি একজন স্ট্রেঞ্জার ছিলাম, আমার যে স্পন্সর ছিল তার কাছে আমি একজন স্ট্রেঞ্জার, রাস্তায় আমাকে কুড়িয়ে পেয়েছে, আমি তাকে চিনতাম না। তো যাই হোক, সেমিনার দেখে আসার পরে পজিটিভ হলাম। বাবা বাসায় ছিল, তখন আমার মাথায় 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা। এমনি একটা অবস্থায় বাবা এসছে, আমার বড় ছেলে তখন 6 মাস বয়স। বাবা এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বউ বাচ্চাকে। বললো যে তুমি এখন গিয়ে মেসে থাকো, পরে যখন আবার সচ্ছল হবে, দেনা পেনা শোধ করতে পারবা, তখন আবার নিয়ে আসবা। এমনি একটি করুণ মুহূর্তের সময় আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং দাওয়াত পেলাম, বাবা বাসায় ছিলেন, টাকা ছিল না জয়েন করার মতো। বহুত ভাবনা চিন্তা করে যে জয়েন করব কি না, অভাবের সময় তখন। এমনি সময় বাবাকে রাতে বললাম, বাবা একটা ব্যবসা করতে চাচ্ছি, 16-17 হাজার টাকা লাগে কমপক্ষে, আমার কাছে তো টাকা নাই, অনেক সমস্যা, আপনি কি একটু দেখবেন ব্যবসাটা করতে গিয়ে ধরা খাবো কিনা, একটু তদবির করে দেখবেন কি। বাবা খুব পরহেজগার, আমার খুব বিশ্বাস বাবার উপরে। সে রাত্রে বাবা সারা রাত্রে ঘুমায়নি। সকালে একসাথে ফজর নামাজ পড়ে বাবা মোনাজাত দিয়ে আমাকে বলল, বাবা আমি খুব ভালো ইঙ্গিত পেয়েছি, তুমি ব্যবসা নিশ্চিন্তে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আপনারা বুঝতেই পারতেছেন, বাবা যখন এই কথাটি বলল নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে বা আমার এই ব্যবসার বিষয়ে, আমাকে কি আর কেউ ঠেকাতে পারে? কেউ ঠেকাতে পারে না। এখন জয়েন করব, টাকা নাই, কিভাবে টাকা সংগ্রহ করব? আমি জানি এক জায়গায় টাকা আছে, সেটা হচ্ছে আমার ওয়াইফের একটা ডিপিএস আছে, সেখান থেকে লোন নেওয়া যায়। তো আমি যদি এখন বলবে যে তুমি তো সবই শেষ করছো,
এখন আমি এটা কিছুতেই দেবো না, এটা শেষ সম্ভব। তা আমি সরাসরি না চেয়ে টাকাটা আমি বললাম চলো একটা বিজনেসের সন্ধান তো পাইছি এই বিষয়, চলো তুমি সহ দেখতে যাও। আমি বুঝি নাই কিছু, একসাথে দুজন গিয়ে বুঝি। সেমিনারে নিয়ে গেলাম, অর্ধেক পথে দেখার পরে সে আমাকে ধাক্কাইতেছে, উঠো। আমি বললাম কী হয়েছে? বলছি তুমি পারবা, উঠো, আর দেখা লাগবে না। ঠিক আছে, তখন সেমিনার দেখছিলাম আমিন ভাইয়ের, আমার মনে আছে। তো বলতেছে তুমি পারবা, উঠো। তা বললাম না, দেখো সব শেষ করে তারপরে যা। আমি মনে মনে চিন্তা করলাম যাক ওষুধে কাজ হয়েছে। বাসায় আসলাম, আসার পরে আমি কিছু বলি না, বলতেছে জয়েন করো। আমি বললাম পারবো? বললো হ্যাঁ পারবা। তা বললাম টাকা তো নাই। অনেক চিন্তা ভাবনা করে বলতেছে যা আছে কপালে, হয় ভালো থাকবো না হয় ধুলায় মিশে যাব। ঠিক আছে, ডিপিএস থেকে লোন নাও, লোন নিয়ে জয়েন করো। আমার মনে আছে 15,000 টাকা ডিপিএস থেকে লোন নিয়েছিলাম। তো অবশ্যই বুঝতে পারতেছেন আমার এমএলএমএ বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার পিছনে আমার ওয়াইফের অনেক অবদান। এরপরে যখন সেমিনার দেখিয়েছি, মাঝে মাঝে আমাকে বলতো কয়জন জয়েন করেছে। রাত্রে যখন যাইতাম দরজা খুলেই বলতো কয়জন জয়েন করেছে। আমি সকালে 8টায় বেরোইতাম, রাত্রে 11টা 12টায় ফলো আপ দিয়ে ঘরে ঢুকতাম। আমার স্বপ্নের কথা বলি, আমার স্বপ্নটা একটু ভিন্ন। সকলেই ইন্ডাস্ট্রি করবেন, বড় গাড়ি নেবেন। আমার হিসাব হচ্ছে ইন্ডাস্ট্রি হবে, গাড়ি হবে, সমস্ত কিছু হবে, এগুলি অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস আমরা কিন্তু যে জিনিসটা আমিন ভাই আগে বলতেন যে আপনাদের একটা ইনকাম 3টা সেন্টার নেবেন, একটা নিজের জন্য, একটা সন্তানদের জন্য, আর একটা চ্যারিটির জন্য। প্রত্যেকে মানব সেবায় ব্রত হবেন। আমি এই কথাটা গত 4 বছর যাবৎ লালন করছি। আমার ইউনিয়নে 8টা স্কুলকে আমি আমার বাবার নামে হাজী মোহাম্মদ আখতারুজ্জামান ফাউন্ডেশন করেছি। সেখানে 3বার প্রতিযোগিতামূলকভাবে আমি 10 জনকে রুল নাম্বার 1 থেকে 10 নম্বর পর্যন্ত প্রতি প্রাইমারি স্কুলে আমি 50 জনকে আপনার পুরস্কার দিয়ে থাকি, কাগজ, কলম, নগদ অর্থ, ডিকশনারি ইত্যাদি ইত্যাদি। এভাবে আমি গত 4 বছর যাবৎ চালিয়ে আসতেছি। আমি খুব নীরবে নিবৃত্তে এটা করে আসছি। আমার পরবর্তী যেই টার্গেট সেটা হচ্ছে আমি ডেস্টিনি বৃদ্ধ নিবাস কেন্দ্র করব। আমার এলাকায় যারা বৃদ্ধ এবং বৃদ্ধা আছেন, যারা বৃদ্ধ বয়সে খাইতে পান না, চিকিৎসা পান না, তাদের জন্য আমি কিছু করার স্বপ্ন দেখি। আমি অবশ্যই আশা রাখি ডেস্টিনি বৃদ্ধ নিবাস কেন্দ্র আমি অচিরেই চালু করব। আমি সেই লক্ষ্য নিয়ে এখন টুকটাক করে আগাচ্ছি। ইনশাল্লাহ আমি সেই লক্ষ্য দিকে পৌঁছে যাব। এটা নিঃসন্দেহে এটা ডেস্টিনির স্বপ্ন। আমি মনে করি আমাদের যারা আমরা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে, আমাদের প্রত্যেকের গ্রামে বাড়ি আছে, আমাদেরও এইভাবে এগিয়ে আসা উচিত। আমার হাজব্যান্ডের সাথে আমিও একমত। সে যখন এই কোম্পানিতে জয়েন করে, তখন জয়েন করার মতো যে টাকাটা সেটা তার কাছে ছিল না। অনেক কষ্টে সে এই টাকাটা জোগাড় করেছে। আমি তার স্বপ্নের সাথে একমত। সে যে স্বপ্নগুলি দেখছে, আমি আশা করি সেই স্বপ্নগুলি যেন তার পূরণ হয়। এই বলে আমি সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আমি এখানে বসে ভাবছিলাম যে এটা তো একটা ড্রিম নাইট, স্বপ্নের কথা। আমরা ওই যে কথা ট্রেনিংয়ে শুনি বা অন্যত্র শুনি, যে লেকচার বক্তৃতা আমরা শুনি, আমি আশা করছিলাম এখানে বোধহয় অন্য কিছু হবে। তো যা হোক, কিছু কিছু হয়েছে, আমরা হয়তো উৎসাহিত হয়েছি। তা আমি এখানে অন্য কিছু একটু করতে চাই, যার মধ্যে স্বপ্ন থাকবে। আমি একটা গানের 2টো কলি, যেটা আমার স্বপ্নকে ধারণ করে। তা আমি তো গায়ক নই, তা আমি কি শুধু এমনি, যেমন আশরাফুল আমিন ও কিন্তু একটা গানের কথা বললো, আমরা সবাই রাজা। আমি আশা করছিলাম ও বোধহয় সুর দিয়ে বলবে। তা আমি কি এমনি বলবো না সুর দিয়ে বলবো বলেন? ওকে। আমার 2 চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার 2 চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। থাকবে না কো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে
একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। স্বপ্ন দেখতে দেখতে ছোট সময় থেকে পার হয়ে এসেছি, এই পর্যন্ত স্বপ্নের মধ্যেই আছি। সভ্যতার বিকাশ ঘটে স্বপ্নের মধ্যেই। স্বপ্নই যদি না থাকে তাহলে কখনো সভ্যতা এইরকম ভাবে বিকশিত হইত না। আজকে যা স্বপ্ন, কালকে তা সত্যি। আমাদের বিজ্ঞান, আমাদের সংস্কৃতি, সব কিছুর মধ্যেই থাকে স্বপ্ন। ছোট সময় মনে আছে, ক্লাস 6-এ আমার পিতার কিছু বই ছিল, তার মধ্যে পেয়েছিলাম একটি আরব উপন্যাসের বই। সেই বইয়ের মধ্যে আলাদিনসের গল্পটি আমার সাংঘাতিক রকম প্রভাবিত করেছিল, ভালো লেগেছিল। তার কারণ তার যে ওয়ান্ডার ল্যাম্প, আশ্চর্য প্রদীপ, যা ঘষলেই বিশাল একটি দৈত্য এসে যেত এবং সেই দৈত্য সেই আলাদিনসের কাছে নতজানু হয়ে বলতো, হুজুর আমাকে হুকুম করুন, আপনার কি চাই। মুহূর্তের মধ্যেই তিনি বিশাল একটি লেককে ভরাট করে দিয়ে সেখানে পাহাড় তৈরি করে দিতে পারেন এবং পাহাড়কে কেটে সেখানে একটি বিশাল লেক তৈরি করে দিতে পারেন। তার বিশাল ছিল শক্তি। আমি বুঝি নাই, জানি নাই, গত 7 বছর আগে প্রথম যখন রফিকুল আমিন সাহেব কয়েকজন বন্ধুকে নিয়ে আমার সাথে দেখা করেছিলেন, বলেছিলেন, আনোয়ার ভাই আপনার কাছে কিছু পরামর্শ চাই, আমরা এই বিষয়ে ট্রেডিং করতে চাই, এইখানে কি করতে পারি। তখন আমি ভেবেছিলাম ভদ্রলোক সুন্দরভাবে কথা বলেন, তার মধ্যে ভালো কিছু ইচ্ছা আছে, অতএব আমি তো সেই সমস্তদেরকে সহযোগিতা করতে চাই। ওনাকে সেইভাবে আমি পরামর্শ দিয়েছিলাম, কথা বলেছিলাম। তারপরে আমাকে দাওয়াত করে নিয়েছিলেন সেই পল্টনের একটি বিল্ডিংয়ের একটি ফ্লোরে, সেখানে কয়েকজন লোক বসা ছিলেন। আমাকে বললেন যে আমরা কিছু এখানে প্রাইজ দিব, আপনি আসেন। আমি সেইখানে চলে গেলাম, আমি সেইখানে প্রাইজও দিলাম। সব মিলিয়ে হবে সেখানে 50 জনের মতো। তারপর অতটা বুঝে উঠতে পারি নাই যে সেই রফিকুল আমিন বিশাল একটি দৈত্য তার হাত করে ফেলেছেন, যেই দৈত্য হলো ডেস্টিনি 2000 এখন এসে। অর্থাৎ এই যে দৈত্য, এই দৈত্যকে আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের সামনে পথ তৈরি করে দিয়েছেন, সেই পথে তাকে হাঁটাবেন, চলবেন, বলবেন, আপনার সকল স্বপ্ন বাস্তবায়নের জন্য এই পথ তিনি তৈরি করে দিয়ে গেছেন। আমি যদি আমার সেই ডায়মন্ডের ব্যবসা এই কোম্পানি তৈরি হওয়ার আগে যদি না তৈরি করতাম, তাহলে আমি ওইগুলি ছেড়ে দিয়ে আপনাদের মাঝে চলে আসতাম ডায়মন্ড হবার জন্য। যদি সঠিকভাবে স্বপ্ন দেখানো যায় এবং সেই স্বপ্নগুলি বাস্তবায়নের জন্য কখনোই অসুবিধা হয় না। আপনারা কি স্বপ্ন দেখেন না? আমার তো মনে হয় আমি আপনাদের সাথে সাথে স্বপ্ন দেখছি যে বাংলাদেশের প্রথম একজন নভোচারী হবে, যিনি মহাকাশে উড়ে যাবেন রকেটে, তিনি হবেন এই ডেস্টিনি 2000 মধ্যে থেকে একজন। তারপরে সারা পৃথিবী জয়ের ক্ষেত্রে এই ডেস্টিনি কি করবেন আপনাদের? টাকার কথা তো অনেকে বলে গেলেন, টাকা সামনে দিয়ে আসছে, পিছন দিয়ে আসছে, চারিদিক থেকে শুধু টাকা আসছে। কি টাকাই কি শুধু আসছে? টাকা আসছে না, আসছে হলো চারিদিক থেকে ফরেন কারেন্সি। পৃথিবীর সিডনিতে যান আপনি, সেইখানে কি হচ্ছে, বিশাল এলাকা ডেস্টিনির নামে চলে গেছে সিডনিতে। টোকিওতে যান, টোকিও সবচেয়ে পৃথিবীর দামি জায়গা, সেইখানে হয়ে যাচ্ছে একটা এলাকা ডেস্টিনি এলাকা হয়ে যাচ্ছে। চলে আসেন আপনি সিঙ্গাপুর, চলে যান মিডল ইস্টের দুবাইয়ে, চলে যান লন্ডন, চলে যান প্যারিস অথবা নিউ ইয়র্কে, যেখানেই যান সেখানেই শুধু বলা হচ্ছে ডেস্টিনি ডেস্টিনি। কোথায় থেকে এই ডেস্টিনি নিয়ে যাচ্ছে? আপনারা কয়েকদিন আগের একটি রিপোর্ট দেখেছেন যে 2050 সালের মধ্যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ হয়ে যাচ্ছে নাম্বার 3 একটি দেশ যারা ধনী সম্পদ। আমার মনে হয়
যে আমাদের কেন অত দূর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডেস্টিনির যেই প্রোগ্রাম তৈরি করেছেন এবং তারা যেইভাবে চলছেন, 2012 সালের মধ্যে বেকার মুক্ত বাংলাদেশ এবং 2018 সালের মধ্যে ধনীদের মধ্যে বাংলাদেশ চলে আসবে এই ডেস্টিনির জন্য, ডেস্টিনির পারফরমেন্সের জন্য। ডেস্টিনি 2000 লিমিটেড যে 100 আমরা শুনেছি 125টি দেশে নেটওয়ার্ক মার্কেটিং আছে, 125টি দেশে ডেস্টিনি 2000 লিমিটেড অফিস থাকতে হবে। আমিন ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হবে না, আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে বোর্ড মিটিং করব সমস্ত বোর্ড ডাইরেক্টরদের সাথে। হয়তো আমিন ভাই কানাডা থাকবে, আমি ইন্ডিয়া, সাইদ ভাই হয়তো মালয়েশিয়া থাকবে, গোফরান ভাই নেপাল বা সৌদি আরব বা ইন্দোনেশিয়া অথবা সুইজারল্যান্ড, ঠিক এরকম ইউরোপের অন্য দেশে। এবং ডেস্টিনির যারা ক্রাউনের উপর যাবেন বা ডায়মন্ড, আগামী দিনে যে ডায়মন্ড হবেন, কিছুদিন আগে বিআরটিসি চেয়ারম্যান এক সাক্ষাৎকারে বলেছে যে প্রত্যেক দিন 66 পিস গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতে ট্রাফিক জ্যাম এমনি লেগে থাকবে। তাই আমার ডেস্টিনির ডায়মন্ড আগামীতে গাড়ি ইউজ করবে না, তারা হেলিকপ্টার নিয়ে বিভিন্ন জায়গায় সাক্ষাৎ করবে এবং সেমিনার ট্রেনিং করবে। এবার আসেন কোম্পানি নিয়ে স্বপ্ন কি। কোম্পানি নিয়ে স্বপ্ন হচ্ছে ডেস্টিনি গ্রুপ একদিন পাবলিক লিমিটেড হবে, পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে সেখানে আমাদের শেয়ার থাকবে, আমরা শেয়ার মার্কেটে ডেস্টিনির শেয়ার থাকবে, সেখানে মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, আর আমরা ওই টাকা এনে বাংলাদেশকে সোনার বাংলা করবো ইনশাআল্লাহ। আমি যখন আমার এই স্বপ্নটা আমার এক পরিচিত রিলেটিভকে বললাম, তো উনি একটা উত্তর দিল যে জানি কেন তোমরা এই স্বপ্ন দেখতেছো। আমি বললাম কেন? বলে যে তোমাদের ম্যাক্সিমাম ডাইরেক্টরদের তো সবার মেয়ে আছে, ছেলে নেই, তাই মনে হয় তোমরা এই স্বপ্ন দেখতেছো। আমি বললাম যে আমাদের সন্তানদের জন্য আমরা চাই না, এদেশে 14-15 কোটি সন্তানের জন্য করতে চাই। আজকে আমরা এখানে যে সমস্ত বক্তাদের বক্তব্য এবং স্বপ্ন শুনলাম, তাতে একটি জিনিস পরিষ্কার হয়েছে যে ডেস্টিনি শুধুমাত্র মানুষকে টাকা পয়সা বাড়ি গাড়িই দেয় না, ডেস্টিনি মানুষকে আরও অনেক কিছু দেয়। তবে একটি জিনিস আমরা সবাই বুঝেছি যে রফিকুল আমিন ভাই মানুষকে সত্যিকার অর্থেই স্বপ্নদ্রষ্টা তৈরি করেছে। এবং আরও একটা জিনিস আমি রিয়ালাইজ করতেছি যে ডেস্টিনির যে সমস্ত স্বপ্নের কথা ডেস্টিনির ডায়মন্ড এবং বিভিন্ন লোকেরা বলে গেলেন, এগুলো সবই বাস্তবে পরিণত হয়ে গেছে, শুধু সময়ের ব্যাপার। আমার কাছে এখন 2012 সালে বাংলাদেশ বেকার মুক্ত হবে, ইন্ডাস্ট্রি হবে, এই হবে সেই হবে, এগুলো ছোট ছোট স্বপ্ন মনে হয়। যেই স্বপ্ন আমি শুনেছি আপনাদের থেকে বসে বসে, আমার নিজের মধ্যে এখন চলে আসছে যে আমি ভাবতেছি আমি কখন দেখাইলাম এগুলো, নিজেরাই তো স্বপ্ন দেখলো। আমি আসলে স্বপ্ন দেখাইতে পারি নাই, আমি শুধু বলেছি আপনাদের মধ্যে স্বপ্ন আছে, আপনারা সবাই স্বপ্ন দেখতে জানেন। আপনাদের মধ্যে স্বপ্নটা লুকিয়ে ছিল একটা হারিকেনের বাতির মতো, আর সেটা হারিকেনের চিমনির মধ্যে যেমন অনেকদিন জ্বলতে জ্বলতে কালো হয়ে যায় না, আমি হয়তো চেষ্টা করেছি সেই চিমনিটা পরিষ্কার করতে। স্বপ্ন তো ভিতরে আপনাদের ছিলই প্রথমে, তো কেন বলতেছেন আমি স্বপ্ন জ্বালাইছি? আমি স্বপ্ন জ্বালাইতে পারি নাই, স্বপ্নটা যে আছে সেটা আপনাকে ধরিয়ে দিয়েছি। সবার যে স্বপ্নগুলি দেখেছেন, এই স্বপ্নগুলি যাতে লালন করতে পারেন এবং সেই স্বপ্ন যাতে জাগ্রত হয় এবং সেই স্বপ্নগুলি নিয়েই যাতে আপনি আপনার ভবিষ্যৎ অর্জন সফল করতে পারেন, এই শুভকামনায় সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং আমাদের সকলের যে একটা অবস্থান, সেই অবস্থান আমরা সমুন্নত রাখবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।